সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় থেকে ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বাংলাদেশ সংবিধান প্রণয়নের ইতিহাস এবং সংবিধানের মূলনীতিগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। ১৯৭২ সালে যখন সংবিধান প্রণীত হয় তখন যেই সব বৈশিষ্ট্য ছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের সংবিধান লিখিত ও সংক্ষিপ্ত। মোট ৮২ পৃষ্ঠার এই সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ, একটি প্রস্তাবনা ও ৪টি তফসিল রয়েছে। এই সংবিধানে বাংলাদেশের শাসন ব্যবস্থার কাঠামো, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা প্রভৃতি সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার প্রথম ১০ লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়েছে। জাতীয় পতাকার রূপ হচ্ছে সবুজের উপর স্থাপিত রক্তবর্ণের গাঢ় বৃত্ত। দেশের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল। শীর্ষদেশে পাট গাছের ৩টি পরস্পর সংযুক্ত পাতার উভয় পাশে ২টি তারকা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা এবং ঢাকা বাংলাদেশের রাজধানী। এই সংবিধানে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। এখানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ দেশের শাসন কার্য পরিচালনা করবে। তাছাড়া একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে। সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। সাধারণ আইনের মতো এটাকে পরিবর্তন করা যায় না। সাধারণত সংসদের ২/৩ ভোটের মাধ্যমে সংবিধানের কোনো ধারা বা অংশবিশেষ পরিবর্তন করা হয়।
মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের বিধান রাখা হয়েছে। এই অধিকার নিশ্চিত করার জন্য সংবিধানে একটি অধ্যায় রাখা হয়েছে। এই সংবিধানের ৩য় ভাগে ২৬ অনুচ্ছেদ থেকে ৪৭ ক অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, তাই সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার কারণে এগুলো গুরুত্ব বেড়েছে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। ১৯৭২ সালের সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সকল ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় সরকার সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে সংবিধান অনুযায়ী দেশের শাসন কার্য পরিচালনা করবে। সংবিধানের প্রাধান্য। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের ধারার সাথে দেশের প্রচলিত আইনের কোনো সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধানই প্রাধান্য পাবে। সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে ২ বলা হয়েছে, এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে ওই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি বাতিল বলে গণ্য হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ১৯৭২ সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের ২য় ভাগের ৮ নম্বর অনুচ্ছেদে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই ৪টি রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এবং এগুলো আইনের মর্যাদা ভোগ করে না। তবুও সরকার এই আদর্শগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যায়। সংসদীয় গণতন্ত্র। এই সংবিধানে সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে। জাতীয় সংসদ সমস্ত ক্ষমতার উৎস। মন্ত্রিসভার সদস্যরা একক বা যৌথভাবে সংসদের কাছে দায়ী। প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করবে। সার্বজনীন ভোটাধিকার।
1972 সালের সংবিধানে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সর্বজনীন ভোটাধিকার প্রদান করার অধিকার দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক ভোট দেওয়ার অধিকার লাভ করবে। বিচার বিভাগের স্বাধীনতা। এই সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগকে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার একমাত্র রক্ষা কবচ হিসেবে বিবেচনা করে সংবিধানে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করার ঘোষণা দেওয়া হয়েছে। ন্যায়পাল। 1972 সালের মূল সংবিধানে ন্যায়পাল পদ সৃষ্টির বিধান রাখা হয়েছে। জাতীয় সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল সৃষ্টি করবে এবং সুপ্রিম কোর্টের বিচারকের মতোই ন্যায়পাল ক্ষমতা প্রয়োগ করবে। তিনি বাংলাদেশ সরকারের যে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ শুনে দণ্ড প্রদান করতে পারবে এবং তার কাছে রাষ্ট্রের যে কেউ জবাবদিহি করতে বাধ্য থাকবে। এক কক্ষবিশিষ্ট আইনসভা। এই সংবিধানে এক কক্ষবিশিষ্ট আইনসভা রাখার বিধান করা হয়েছে। আইনসভার নাম হবে জাতীয় সংসদ। আইনসভার সদস্য সংখ্যা হবে 315। 300 জন সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি আর বাকি 15 জন সংরক্ষিত নারী সদস্য। সংরক্ষিত মহিলারা 300 জন নির্বাচিত সদস্যের দ্বারা নির্বাচিত হবে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। 1972 সালের সংবিধানে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। সংবিধানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের কথা স্বীকার করা হয়নি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তবে জাতীয় সংসদ প্রয়োজন বোধে ব্যক্তিগত সম্পত্তি জাতীয়করণ করতে পারবে বলেও বিধান রাখা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল প্রশাসনিক ট্রাইব্যুনাল বা ন্যায়পীঠ গঠন করার ব্যবস্থা। এটাকে সাধারণ বিচার ব্যবস্থা থেকে পৃথক রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, দণ্ড প্রভৃতির বিষয়ে
সুরাহা করার জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং এই কাজগুলোই প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। মালিকানা নীতি। 1972 সালের সংবিধানে মালিকানা নীতি স্বীকার করা হয়েছে। এখানে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে: রাষ্ট্রীয়, সমবায় এবং ব্যক্তিগত। তবে সমবায় এবং ব্যক্তিগত মালিকানা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনেই ভোগ করতে হবে। এই সংবিধানে দলীয় শৃঙ্খলার বিধান রাখা হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সংবিধান কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। কোন সংসদ সদস্য নিজের দল ত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদে তার আসন শূন্য বলে বিবেচনা করা হবে এবং এই সংবিধানে এই ধরনের বিধান রাখা হয়েছে।